বিক্ষোভ ভাঙচুরের পর ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার। সপ্তাহ শেষে বাজার স্থিতিশীল হবে আশা অর্থমন্ত্রীর। বেতার তরঙ্গের জন্য 14,000 কোটি টাকা সরকারকে দিতে হলে কল রেট অবিশ্বাস্য হারে বাড়বে, দাবি মোবাইল ফোন অপারেটরদের। ইসলামের সঠিক ব্যাখ্যা দিয়ে ধর্ম ব্যবসা বন্ধে ভূমিকা রাখতে ইমামদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। এবং বিশ্বকাপকে প্রশ্নবিদ্ধ করতে বিরোধী দল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। কঠোর নজরদারিতে থাকছে চিহ্নিত সন্ত্রাসীরা। নাম সংবাদে এছাড়াও থাকছে নির্দিষ্ট কোনো টার্গেট নয়, বিশ্বকাপে ম্যাচ বাই ম্যাচ ভালো খেলতে চায় বাংলাদেশ। গণশুনানি ছাড়াই খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম 5% বাড়ালো এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। কমিশনের ব্যাখ্যা, মাসখানেকের জন্য এই দাম কার্যকর থাকবে, পরে শুনানির মাধ্যমে আবারও খুচরা দাম সমন্বয় করা হবে। সেই সাথে পাইকারি ক্ষেত্রে প্রথম ধাপে 11% বাড়িয়ে প্রতি ইউনিট 2 টাকা 63 পয়সা করা হয়েছে। এই দাম 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। আর আগস্ট থেকে দাম আরো 6% বাড়বে, তবে 100 ইউনিট পর্যন্ত ব্যবহারকারী গ্রাহকদের নতুন দাম গুনতে হবে না। রিপোর্ট মাহফুজ মিশুর। প্রতি বছর বিদ্যুতের চাহিদা বাড়ছে 8 থেকে 10%, আর সেই চাহিদা মেটাতে নতুন কেন্দ্র তৈরি কিংবা বেসরকারি খাত থেকে বিদ্যুৎ কিনতে হচ্ছে, এমন যুক্তি তুলে গত বছরের নভেম্বরে বিদ্যুতের দাম শতকরা কমপক্ষে 12 ভাগ বাড়ানোর প্রস্তাব দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। এ অবস্থায় 6 মাস পর পর বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির প্রস্তাব 5 জানুয়ারি আমলে নেয় এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। 19 জানুয়ারি পাইকারি বিদ্যুতের দাম নিয়ে গণশুনানির পর 2 পর্যায়ে এ নতুন দাম ঘোষণা করল কমিশন। ফার্স্ট এপ্রিল থেকে 11% বৃদ্ধি, যার মূল্য দাঁড়াবে 2.63 কিলোওয়াট আওয়ার। দ্বিতীয় ধাপে 6.66 বৃদ্ধি, টোটাল যেটা হবে এখানে 11+6 at the end of the year, 11+6 17 point something। সাধারণত পাইকারি দাম বাড়ার পর গণশুনানি শেষে খুচরা মূল্য নির্ধারণ করা হয়ে থাকে, তবে এবার সে বিধি মানতে নারাজ এনার্জি রেগুলেটরি কমিশন। বলছে, বিতরণ সংস্থার লোকসান কমিয়ে বিদ্যুৎ খাতকে স্থিতিশীল করতেই এমন সিদ্ধান্ত। ডিপিডিসি, ওজি পাডিকো এবং আরইবি থেকে প্রচন্ডভাবে অনুরোধ করা হয়, আমাদেরকে আবেদন করা হয় যে তাদেরকে যদি এই একই সাথে যদি মূল্য তাদেরটা বৃদ্ধি না করা হয়, তবে তাদের অবস্থা শোচনীয় হবে এবং তাদের বৃহৎ সংখ্যা পিবিএস গুলা সম্পূর্ণ খারাপ অবস্থায় চলে যাবে। এটা চূড়ান্ত সিদ্ধান্ত না, কিন্তু এটা একটা ইন্টারিম, তারা যাতে ওই অবস্থা না পড়ে তার জন্য আমরা একটা ইন্টারিম দিচ্ছি। এই যে আমরা তার আগে শুনানিগুলো করেছিল, কিন্তু জুডিশিয়াল প্রসিডিং, জুডিশিয়াল যে সমস্ত অথরিটিকে জুডিশিয়াল ক্ষমতা দেওয়া হয়ে থাকে তাদের কিন্তু ইন্টারিম রিলিফ দেওয়ার ক্ষমতা থাকে। যেমন আপনি যখন কোর্টে যান তখন কিন্তু শুনানি ছাড়াই কিন্তু ইনজাংশন দেওয়া হয়। একই সাথে বিদ্যুৎ সংকট সমাধানে ভাড়াভিত্তিক প্রকল্প স্থায়ী কোনো সমাধান হতে পারে না বলেও মন্তব্য করেছে রেগুলেটরি কমিশন। পাশাপাশি বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য বিশেষ তহবিল গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাহফুজ মিশু, এটিএন বাংলা, ঢাকা। বিনিয়োগকারীদের বিক্ষোভ আর ভাঙচুরের পর আশ্চর্যজনকভাবে ঘুরে দাঁড়িয়েছে ঢাকার শেয়ার বাজার। পুলিশের সাথে দফায় দফায় বিনিয়োগকারীদের সংঘর্ষ হয়েছে। মতিঝিলের শাপলা চত্বর থেকে টিকাটুলি মোড় পর্যন্ত রাস্তার 2 পাশের ভবনগুলোতে ভাঙচুর করেন বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা। এদিকে সপ্তাহের শেষ দিকে বাজার স্বাভাবিক হয়ে যাবে বলে আশার কথা শুনিয়েছেন অর্থমন্ত্রী। তবে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনে করেন, সাধারণ সূচক 3,500-4 হাজারে না নামা পর্যন্ত বাজার স্বাভাবিক হবে না। গোলাম পারভেজের রিপোর্ট। 5 দিন ধরে অস্বাভাবিকভাবে শেয়ারের দাম কমতে থাকায় মঙ্গলবার এমনিতেই বিনিয়োগকারীরা আতঙ্কিত ছিল। লেনদেনের শুরুটা বেশ ভালো দেখলেও 30 মিনিট পর ব্যাপক দরপতন শুরু হলে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসে।
মতিঝিলের শাপলা চত্বর থেকে টিকাটুলি মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ করে দুই পাশের ভবনগুলোতে ব্যাপক ভাঙচুর করে তারা। পুলিশ প্রথমে বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের বাধা দেয়নি। এক পর্যায়ে মারমুখী বিনিয়োগকারীরা পুলিশের উপর ইটপাটকেল ছুটতে থাকলে তাদের ধাওয়া করে পুলিশ। চলে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া। বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের সরিয়ে দিতে পুলিশ 10 থেকে 15 রাউন্ড টিয়ার সেল ছোড়ে। বিনিয়োগকারীদের ছোড়া ইটে একজন পুলিশ ও 2 জন পথচারী আহত হয়। সংবাদকর্মীদের ক্যামেরা ছিনিয়ে নিতে চাইলে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ পরিস্থিতিতে দুপুর 2টার দিকে অদ্ভুতভাবে শেয়ারের দাম বাড়তে থাকে। খবর পেয়ে শান্ত হয়ে যান বিনিয়োগকারীরা। মঙ্গলবার লেনদেনের শুরুতে সাধারণ সূচক বাড়তে থাকে। 20 মিনিটে সূচক বেড়ে যায় 230 পয়েন্টেরও বেশি, কিন্তু হঠাৎ আবার 330 পয়েন্ট নেমে যায়। শুরু হয় বিক্ষোভ। এরপর বেশ কিছু সময় ওঠানামা করে লেনদেনের শেষের দিকে সূচক 500 পয়েন্ট বেড়ে সোমবারের চেয়ে 428 পয়েন্ট বেশি দাঁড়ায়। প্রথম মুহূর্তে আপনি পয়েন্ট বাড়াইবেন, আবার এটা আপনি আবার 5 মিনিট 10 মিনিটের মাথায় আবারও সূচক পড়ে যায়, এটা কি আপনারা বুঝেন না? যখন একটু মার্কেটটা পড়ে যায় তখন একটু বাই প্রেসার দিয়া এটাকে একটু উঠাই রাখি। আবার দেখা যায় যে কিছুক্ষণ বায়ার নাই, তাই বায়ার গুলো কোথায় গেল? এবং আপনি সব হাউস ঘুরবেন, কোন হাউসে এখন বাই হচ্ছে না, কোন ক্লায়েন্ট ভরসা পাচ্ছে না। তার মানে কি করছে? এ অবস্থায় বিনিয়োগকারীদের আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি না করার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী। বাজার স্বাভাবিক হয়ে যাবে বলেও তিনি আশা করেছেন। আমরা তো প্রতি মুহূর্তে একটা ব্যাংকে টেলিফোন করতে পারি না যে আপনারা মার্কেটে যান। আমি এখনো মনে করি যে এই সপ্তাহ শেষের দিকে আমরা একটা স্থিতিশীল অবস্থানে পৌঁছব। অর্থ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান বলেছেন, বর্তমান সরকারের সময় শেয়ার বাজারকে কৃত্রিমভাবে চাঙ্গা করা হয়েছে, তাই আরও দরপতন হওয়া উচিত এবং প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে বাজার স্বাভাবিক করা যাবে না। পুঁজিবাজার ইন্ডেক্স এখনো 7000 আছে। এটা যে পর্যন্ত 3500 না আসবে, 4000 না আসবে, এইভাবে কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হবেই হবে। এটা তো আমি আগেই বললাম, সিএমসি কামাল করতে কত টাকা লাগে, এর বাইরে যারা ইনভেস্টমেন্ট করে তারা তো হারবে। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। স্পেকট্রাম বা বেতার তরঙ্গের জন্য 14,000 কোটি টাকা সরকারকে দিতে হলে মোবাইল কল রেট অবিশ্বাস্য হারে বাড়বে বলে জানিয়েছে বেসরকারি চার মোবাইল ফোন অপারেটর। গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি ও সিটি সেলের শীর্ষ কর্মকর্তারা যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে এ নিয়ে সতর্ক হওয়ারও আহ্বান জানান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। রিপোর্ট কেরামতুল্লাহ বিপ্লবের। গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলকে দেয়া 15 বছরের লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে এবছরই। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসির নতুন নিয়মে ওই 4 কোম্পানির লাইসেন্স নবায়ন ফি 40 কোটি টাকা হলেও বেতার তরঙ্গ ফি ধরা হয়েছে প্রায় 14,000 কোটি টাকা। বিটিআরসির নতুন এ ঘোষণায় 4 মোবাইল ফোন অপারেটরই মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে সংবাদ সম্মেলনে জানান কর্মকর্তারা। We will not be able to pay this type of amounts requested in the regulation. We can no longer have the growth that we have seen so far in voice, and we can definitely have no growth in internet services. We expect it to be an open, transparent process. Investment that we have done so far in Bangladesh, and I'm talking about Banglalink, has not yet yielded any profit. মোবাইল ফোন কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা জানান, একসাথে এত টাকা যোগান দেবার ক্ষমতা তাদের নেই। বিটিআরসির ঘোষণা না পাল্টালে মোবাইল ফোন বাণিজ্য খাতে ধস নামতে পারে বলেও আশঙ্কা করেন তারা। সংবাদ সম্মেলনের আগে বিশেষজ্ঞদের এক গোলটেবিল বৈঠকেও বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের এই সংকট নিয়ে আলোচনা হয়। এতে বিদেশি বিনিয়োগকারীদের ঝুঁকি মোকাবেলায় সরকারকে সতর্ক হওয়ারও পরামর্শ দেন টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বিশাল একটা উল্লম্ফন হবে যদি আমি 3টি বছর ট্যাক্স এবং কর কাঠামোতে আমি পরিবর্তন সাধন করে এদেরকে একটা রেহাই দিতে পারি। মোবাইল ফোন অপারেটরদের বেতার তরঙ্গ ফি কমাতে মঙ্গলবার বিটিআরসিতে বিশেষ দাবিনামাও দিয়েছে এ সকল বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। ইসলাম ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে কেউ যাতে মানুষকে বিভ্রান্ত করতে না পারে সে বিষয়ে ইমাম সমাজকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রশিক্ষণ পাওয়া ইমামদের জাতীয় সম্মেলনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম, এই ধর্মে কোনো সন্ত্রাসী ও জঙ্গিবাদের স্থান নেই। ইসলামের সঠিক ব্যাখ্যার মধ্য দিয়ে যৌতুক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতন হতে ইমামদের পরামর্শ দেন শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রী সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখায়
প্রশিক্ষণ পাওয়া ইমামদের মধ্যে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। স্বাধীনতা বিরোধীরা বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত রয়েছে অভিযোগ করে জনমত গড়ে তোলার মধ্য দিয়ে তাদের মুখোশ উন্মোচন করতে ইমামদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। প্রায় আমরা দেখি যে যৌতুকের দাবিতে পুড়িয়ে মারছে বা অত্যাচার করছে, নির্যাতন চালাচ্ছে, অথবা বিভিন্ন ফতোয়া দিয়ে যে দৌড়া দিয়ে মানুষ মেরে ফেলছে। এইগুলি আমার মনে হয় সমাজকে আসলে সত্যি সমাজের জন্য এটা খুব একটা কলঙ্কজনক অধ্যায়। আপনারা সঠিক ব্যাখ্যাটা দেন, সঠিক শিক্ষা দেন এবং সঠিকভাবে নৈতিকভাবে আমাদের ছেলেমেয়েরা যাতে চলাচল করে, জীবন মান নিয়ে চলে, সেই শিক্ষাটা দেন। এবং কারা দেবে, ফতোয়া দেবে কারা দেবে? একমাত্র সত্যিকার যারা এই শিক্ষায় শিক্ষিত তারাই দিতে পারে। আমাদের ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্মের মর্যাদা নষ্ট করা এটার জন্য না হয়, এই বিষয়টাও আপনাদের দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শেয়ারবাজার কেলেঙ্কারি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে বিএনপি। মহানগর নাট্যমঞ্চে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতারা এই আহ্বান জানান। সোমবারের হরতালে পুলিশি নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত এ সমাবেশে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল সফল করেছে, কিন্তু সরকার হরতালে পুলিশকে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করেছে। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড খন্দকার মোশাররফ হোসেন, ড মঈন খান, আব্দুল্লাহ আল নোমান এতে আরো বক্তব্য রাখেন। খন্দকার দেলোয়ার বলেন, সরকার জনমতের কোনো তোয়াক্কা করে না বলেই জনগণের দুর্ভোগ বাড়ছে। ক্যাবিনেট মিটিং এ বলেছেন দ্রব্য মূল্যের জন্য বিএনপি দায়ী, স্টক এক্সচেঞ্জের যে পতন, যে লুটপাট, যে কেলেঙ্কারি, এর জন্য তাকে দায়ী। তা আমরা বিরোধী দল থেকে যদি বাজার নিয়ন্ত্রণ করতে পারি, খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করতে পারি, স্টক এক্সচেঞ্জ নিয়ন্ত্রণ করতে পারি, জনমত আমাদের পক্ষে রাখতে পারি, তাহলে আপনার সরকার আছেন কেন? তাদের ক্যাবিনেট সব পদত্যাগ করেন। বিশ্বকাপ ক্রিকেটকে প্রশ্নবিদ্ধ করতে বিরোধী দল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। দেশের স্বার্থে বিরোধী দলকে তিনি ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান। শেয়ার বাজারে শিশুদের ব্যবহার করে উদ্দেশ্যমূলকভাবে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার। নারায়ণগঞ্জের আদমজী নগরে র্যাব 11 এর ব্যাটালিয়ন সদর দপ্তর উদ্বোধন শেষে তারা এসব কথা জানান। মাহমুদুর রহমানের রিপোর্ট। জঙ্গি ও সন্ত্রাস দমনে র্যাবের ভূমিকার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার। এ লক্ষ্যে র্যাবকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে 12টি ব্যাটালিয়নের পাশাপাশি আরো 2টি ব্যাটালিয়ন গঠন, জনবল ও যানবাহন বিরুদ্ধে হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্দিকগঞ্জ উপজেলার আদমজী নগরে র্যাবের প্রথম ব্যাটালিয়ন সদর দপ্তরের উদ্বোধন অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিশ্বকাপ ক্রিকেটকে প্রশ্নবিদ্ধ করতেই বিরোধী দল হরতাল সহ ধ্বংসাত্মক কর্মসূচির মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। দেশের ভাবমূর্তির সাথে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধী দলকে আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিশ্ব ক্রিকেট খেলা হতে যাচ্ছে, সেইটাকে আজকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এইভাবে দেশে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিন্দনীয় করার জন্য তারা চেষ্টা করছে। এটা শুধু সরকারের গৌরব নয়, এটা সারা মানুষের, সরকার বিরোধী দল সকলের গৌরব এইটাতে বহন করবে। কাজেই আমি বিরোধী দলকে এই সকল নস্যাৎমূলক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, 4 দলীয় জোট সরকার রাজনৈতিকভাবে র্যাবকে ব্যবহার করেছে। দেশে বোমা হামলা ও বরেণ্য ব্যক্তিদের হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। বর্তমান মহাজোট সরকারের সময় র্যাব রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারছে। জঙ্গি ও সন্ত্রাস দমনে র্যাব জনগণের আস্থা অর্জন করেছে। অনুষ্ঠান শেষে পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার পুঁজিবাজারে সোমবারের ভাঙচুরের ঘটনাকে উদ্দেশ্যমূলক উল্লেখ করে বলেন, কোমলমতি শিশু কিশোরদের ব্যবহার করা হয়েছে এ ঘটনায়। যারা এসব ঘটিয়েছে তাদের খুঁজে বের করে